হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের বিষয় হচ্ছে দশম শ্রেণীর সপ্তম অধ্যায়, ইতিহাসের সপ্তম অধ্যায়ের 2 মার্কের প্রশ্নোত্তর। এর আগে এই অধ্যায়ের 1 মার্কের প্রশ্নোত্তরগুলো এর আগে ভিডিও আলোচনা করা হয়েছে। যারা যারা দেখোনি এখন পর্যন্ত সেইগুলো দেখে নিতে পারো। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, লীলানাগ কে ছিলেন, অথবা ইতিহাসে লীলানাগ স্মরণীয় কেন? উত্তর, 20 শতকে সশস্ত্র নারী আন্দোলনের একজন উল্লেখযোগ্য যোদ্ধা ছিলেন লীলানাগ। তিনি বাংলার নারী সমাজ যাতে ঐক্যবদ্ধভাবে সশস্ত্র আন্দোলন করতে পারে তাই 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, যেখানে নিয়মিত লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্র চলা প্রভৃতি শিক্ষা দেওয়া হতো। এছাড়া তিনি জয় শ্রীরামে একটি পত্রিকা প্রকাশ করেন। বৈপ্লবিক কাজকর্মের পাশাপাশি তিনি সমাজের কল্যাণের উদ্দেশ্যে ন্যাশনাল সার্ভিস ইনস্টিটিউট নামে একটি জনকল্যাণমূলক সংগঠন তৈরি করেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, দীপালি সংঘের উদ্দেশ্য কি ছিল, অথবা এভাবে প্রশ্ন আসতে পারে, দীপালি সংঘ কি? উত্তর, 1923 খ্রিস্টাব্দে লীলানাগ ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করে। এই সংঘ প্রতিষ্ঠার পেছনে যে সকল উদ্দেশ্য ছিল সেগুলো হলো: 1. নারী শিক্ষা প্রসার ও নারীদের আধুনিক করে গড়ে তোলা। 2. স্বদেশপ্রেম জাগরণের মাধ্যমে নারীদের মধ্যে আত্মসচেতনতা বৃদ্ধি করা। 3. বিপ্লবী আন্দোলনের জন্য নারীদের প্রশিক্ষিত করা। 4. নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রীতিলতা ওয়েদার স্মরণীয় কেন, অথবা এভাবে আসতে পারে, নারী আন্দোলনের ইতিহাসে প্রীতিলতা ওয়েদার বিখ্যাত কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল নারী ছিলেন প্রীতিলতা ওয়েদার। তিনি মাস্টার সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য ছিলেন। তিনি 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম হস্তগত লুণ্ঠনকারী যুক্ত ছিলেন। এছাড়াও 1932 খ্রিস্টাব্দে তিনি নিজেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, তবে তার এই অভিযান ব্যর্থ হয়। ধরা পড়ার আগেই তিনি পটাশিয়াম সায়ানাইডকে আত্মহত্যা করেন। 4র্থ প্রশ্ন, মাদাম কামা বিখ্যাত কেন? উত্তর, ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন সংগঠন ও পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মাদাম কামা। তিনি 1907 খ্রিস্টাব্দে জার্মানির স্টুয়ার্ট গার্ড শহরে সমাজতান্ত্রিক সম্মেলনে যোগদান করেন। সেখানে তিনি ভারতের স্বাধীনতার প্রতীক রূপে বন্দে মাতারাম লেখা তেরঙ্গা, যার 3টে কালার ছিল, লাল, হলুদ ও সবুজ, জাতিকে উত্তোলন করেন। তিনি ভারতের বিপ্লববাদী জননী নামেও পরিচিত। 5 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? উত্তর, 1942 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে বাংলার মেদিনীপুর জেলার তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে। সেগুলো হলো: 1. 1943 সালে বাংলায় যে পঞ্চম মন্বন্তর হয়, সেই সময় এই সরকার দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দিয়ে সাহায্য করে। 2. বেশ কিছুদিন এই সরকার তমলুকে ব্রিটিশ প্রশাসনে মুক্ত স্বাধীন সরকার গড়ে তোলেন। 3. এছাড়া এই সরকার জনকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট কাজ করেছিল। 6 নম্বর প্রশ্নটা, ভগিনী সেনা বলতে কি বোঝো? উত্তর, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামীণ মহিলাদের নিয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রাম চালানোর জন্য যে নারী সংগঠন প্রতিষ্ঠা করা হয় তাকে ভগিনী সেনা বলা হয়। এই ভগিনী সেনার অন্যতম নেত্রী ছিলেন মাতৃগিনী হাজরা। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, অথবা এভাবে আসতে পারে, অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্দেশ্য কি ছিল? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের তীব্রতা কমানোর জন্য কার্লাইল সার্কুলার, পেড্রাল সার্কুলার প্রভৃতি জারি করা হয়। এগুলোর প্রতিবাদ স্বরূপ 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল: 1. ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা। 2. সরকারি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ও শাস্তিপ্রাপ্ত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করা। 8 নম্বর প্রশ্ন, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা হচ্ছে, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো, অথবা এভাবে প্রশ্নটা আসতে পারে, কি বিবাদী স্মরণীয় কেন? বিবাদী বলতে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তকে বোঝানো হয়। উত্তর, 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত পুলিশের ছদ্মবেশে রাইটার্স বিল্ডিং অভিযান করেন। সেখানে বিনয় বসুর গুলিতে কারা বিভাগের আইজি সিমসন নিহত হন।
খবর পেয়ে পুলিশ কমিশনার চার্লস ডেগার্ড বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাইটার্স বিল্ডিং এ পৌঁছান। এরপর রাইটার্স বিল্ডিং এর পূর্ব দিকের বারান্দায় উভয় পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। এই লড়াই তৎকালীন আনন্দবাজার পত্রিকা ভাষায় অলিন্দের যুদ্ধে নামে খ্যাত। 9 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? ভারতের বিপ্লবী আন্দোলনে পূর্বদায় ছিলেন ক্ষুদিরাম বসু। অত্যাচারী বিচারপতি কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বিপ্লবী ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল বোমা নিক্ষেপ করেন, কিন্তু ভুলবশত সেই বোমার আঘাতে মিস কেনেডি ও তার কন্যা নিহত হয়। এরপর প্রফুল্ল চাকি নিজের গুলিতে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু ধরা পড়লে 1908 খ্রিস্টাব্দের 11 আগস্ট তার ফাঁসি হয়। আসলে তিনি তার আত্মহত্যার মধ্যে দিয়ে দেশবাসীকে স্বাধীনতার বলে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, তাই তিনি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, চৌরি চৌরা ঘটনা বলতে কি বোঝো? অথবা গান্ধীজি অহিংসা অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন কেন? প্রশ্নটা দুভাবে আসতে পারে। উত্তর, অহিংসা অসহযোগ আন্দোলনের সময় 1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চোরাচুরি গ্রামে পুলিশ শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালালে সত্য ঘিরে এই পুলিশ ফাঁড়ির আক্রমণ করে এবং তাতে আগুন লাগিয়ে দেয়। এতে 22 জন পুলিশ আগুনে পুড়ে মারা যায়। এই ঘটনা চোরাচুরি ঘটনা নামে খ্যাত। অহিংসা অসহযোগ আন্দোলন এইভাবে হিংসার প্রবেশ ঘটায় গান্ধীজি মর্মাহত হন এবং অহিংসা অসহযোগ আন্দোলন। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, ডান্ডি অভিযান কি? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, গান্ধীজি কিভাবে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন? উত্তর, গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ 78 জন সহকর্মীকে নিয়ে গুজরাটের সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করে। 24 দিনে প্রায় 240 মাইল পথ হেঁটে আরব সাগরের তীরে ডান্ডিতে উপস্থিত হন এবং 6 এপ্রিল সেখানে তিনি নিজ হাতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন। এই ঘটনা ইতিহাসে ডান্ডি অভিযান নামে খ্যাত। 12 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দলিত বলতে কি বোঝো? দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ হলো দমিয়ে রাখা। হিন্দু বর্ণ ব্যবস্থায় জন্ম ও পেশাগত পরিচিত বিচারে যেসব মানুষ সমাজের নিম্ন স্তরে অবস্থান করে এবং বিভিন্ন সময় উচ্চ বর্ণের দ্বারা সামাজিক বঞ্চনার শিকার হয়, তারা সাধারণভাবে দলিত নামে পরিচিত। 13 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে, সাম্প্রতিক বাটোয়ারা নীতি বলতে কি বোঝো? উত্তর, ভারতে জাতীয় আন্দোলনে একে দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রতিক বাটোয়ারা নীতি ঘোষণা করে। এতে বলা হয় যে, 1. ভারতে মুসলিম, শিখ, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচন অধিকার দেওয়া হয়। 2. হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু ও দলিত হিন্দু এই দুই ভাগে ভাগ করা হয়। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, পুনা চুক্তি বলতে কি বোঝো? অথবা পুনা চুক্তির শর্তগুলি লেখো। উত্তর, 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও B.R. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তগুলো হলো, 1. আম্বেদকর দলিতদের পৃথক নির্বাচন দাবি ত্যাগ করে উচ্চবর্ণের হিন্দুদের সঙ্গে যৌথ নির্বাচন নীতি মেনে নেন। 2. গান্ধীজি নির্বাচনে দলিতদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 78টি থেকে বাড়িয়ে 151টি করার দাবি মেনে নেন। 15 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষাটা আছে। রশিদ আলী দিবস কি? অথবা রশিদ আলী দিবস কেন পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে বন্দী আজাদিন বিজয় বাহিনীর অন্যতম সেনাপতি রশিদ আলীর বিচার হয়। বিচারে 7 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত হন। এই দণ্ডের প্রতিবাদে মুসলিম ছাত্রলীগ কলকাতা 1946 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে। 16 নম্বর প্রশ্ন, মাতিন হাজরা স্মরণীয় কেন? ভারত ছাড় আন্দোলনের সময় তমলুক থানা কোর্ট চত্বরে দখল অভিযানের উদ্দেশ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে 4টি মিছিল এসেছিল। এই মিছিলের একটির নেতৃত্বে ছিলেন 73 বছরের বৃদ্ধা মাতিন হাজরা। অভিযানকালে তিনি কোর্ট চত্বরেই জাতীয় পতাকা উত্তোলন করেন ও পুলিশের গুলিতে মারা যান। তার এই সাহসিক অভিযানের কারণে তিনি গান্ধী বুড়ি বলে পরিচিত বা গান্ধী বুড়ি বলা হয়। তো ছাত্রছাত্রীরা, এই 16টা প্রশ্ন যদি করে নাও তোমরা, তাহলে আশা করছি এই অধ্যায় থেকে আর কোনো 2 মার্কের প্রশ্ন উত্তর বাকি থাকবে না। তোমরা সবগুলো 2 মার্ক এই অধ্যায় থেকে কমন পেয়ে নেবা। তো আজকে এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ও লাইক বাটনে লাইক দেবে।